ক্লাস 12-এর ইউনিট 1-এর দ্বিতীয় চ্যাপ্টারটিতে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে আলোচনা করা আছে। আমরা পূর্ববর্তী চ্যাপ্টারটি পড়েছিলাম, তাতে দেখেছিলাম যে সেখানে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলা আছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হোক কিংবা সেক্সুয়াল রিপ্রোডাকশন হোক, জনন একটি জীবের নিড বলতে পারা যেতে পারে। কেন না, এই প্রক্রিয়া দ্বারাই জীব তার নিজের অপত্য বংশ পরম্পরায় অখণ্ডভাবে বজায় রাখতে পারে। তো এই অযৌন এবং যৌন জননের মধ্যে ডিফারেন্স একটি, যে অযৌন জননে কোনো রকম গ্যামেট আমরা দেখতে পাই না, কিন্তু যৌন জননে অবশ্যই গ্যামেট আমরা দেখতে পাই। সেখানে মেল এবং ফিমেল বোথ গ্যামেট ফার্টিলাইজ করে, তারপরে অপত্য জীব সৃষ্টি হয়। তো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আমাদের পড়ার বিষয়গুলি হচ্ছে একটি ফুলের তার চারিত্রিক বৈশিষ্ট্য, পরাগ সংযোগ, ফুলের যে অঙ্গগুলি আছে তার মধ্যে বেসিক্যালি মেল এবং ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট। আমরা একটির পর একটি এই বিষয়গুলিকে পরপর দেখে নেব। প্রথমে যেটা আসি সেটি হচ্ছে একটি ফুলের সংজ্ঞা কী হতে পারে। ফুলের সংজ্ঞায় বলা হচ্ছে যে flowers are plant structures involved in sexual reproduction. ফুল হচ্ছে উদ্ভিদের একটি পার্ট বা অঙ্গ যা জননে অংশগ্রহণ করে। তাহলে ফুলের মধ্যে সেক্সুয়াল যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলি সেগুলি ইনক্লুডেড আছে। আমরা জেনে নেব কী কী সেগুলি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম বা পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এছাড়াও কিছু সাহায্যকারী অংশ ফুলের মধ্যে রয়েছে, সেপাস এবং পেটালস, বৃতি এবং দলমণ্ডল। বৃতি ফুলকে আঁকড়ে ধরে রাখে যখন ফুল কুড়ি অবস্থায় থাকে, আর দলমণ্ডল পতঙ্গদের আকৃষ্ট করে, তার কালার, তার স্মেল এর দ্বারা আকৃষ্ট হয়ে পতঙ্গরা পলিনেশন করতে বাধ্য হয়। এখন এই ফুলের কিছু ভাগ আছে, অর্থাৎ ভাগগুলি করা হয়েছে তাদের স্তবকের বিন্যাস এবং বিস্তারের উপর নির্ভর করে। প্রথমেই বলা হচ্ছে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। টার্মিনোলজিতেই আমরা বুঝতে পারছি কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ ফুল এবং ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ ফুল। তো সম্পূর্ণ ফুল কাকে বলবো? যখন ফুলের স্তবকগুলি অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর চক্র চারটি বর্তমান থাকে, তখন সেই ফুলকে আমি বলবো সম্পূর্ণ ফুল। তাহলে অসম্পূর্ণ ফুল বলতে যখন কোনো একটি স্তবক থাকবে না, আমরা উদাহরণে কুমড়ো ফুলকে দেখতে পাই, তাদের মেল ফ্লাওয়ার এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা। কেন আলাদা হয়েছে? মেল ফ্লাওয়ারের ক্ষেত্রে গাইনোসিয়াম থাকে না, কিন্তু ফিমেল ফ্লাওয়ারের ক্ষেত্রে গাইনোসিয়াম থাকে, অ্যান্ড্রোসিয়াম থাকে না। আমরা পারফেক্ট এবং ইমপারফেক্ট ফ্লাওয়ারের কথা যদি বলি, পারফেক্ট ফ্লাওয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ফ্লাওয়ারটির মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারস দেখতে পাওয়া যায়। তাই জন্য এই পারফেক্ট ফ্লাওয়ারকে বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ ফুলও বলা হয়। কিন্তু ইমপারফেক্ট ফ্লাওয়ার ক্ষেত্রে বা ইউনিসেক্সুয়াল একলিঙ্গ ফুলের ক্ষেত্রে
আইদার গাইনোসিয়াম থাকবে অর অ্যান্ড্রোসিয়াম থাকবে। এরপর আছে রেগুলার ফ্লাওয়ার এবং ইররেগুলার ফ্লাওয়ারের ক্ষেত্রে। এটি স্ট্রাকচার দ্বারা বোঝালে একটু বেটার হবে। রেগুলার ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা যখন ফুলকে লম্বচ্ছেদ করি, সেই লম্বচ্ছেদে দেখা যায় যে দুটি ভাগে ফুলটি বিভক্ত হয়ে গেল। তো রাইট এবং লেফট সাইড আমরা যদি কনসিডার করে নেয়, দেখা যাবে রেগুলার ফ্লাওয়ারের ক্ষেত্রে আমার রাইট সাইড এবং লেফট সাইডে একই সংখ্যায় পুংকেসর চক্র এবং গর্ভকেসর চক্র বর্তমান, বা বৃত্তির বৃত্তাংশ দলের দলাংশ বর্তমান। ঠিক অপর প্রান্তে ঠিক একই নাম্বারে তারা অবস্থান করছে, অর্থাৎ সেম দুপাশে, তাকে আমরা বলবো রেগুলার ফ্লাওয়ার। ইররেগুলার ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে যখন ফুলটিকে লম্বচ্ছেদ করা হবে তখন সেই ফুলের এক পাশে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম অর্থাৎ গর্ভকেসর চক্র, পুংকেসর চক্র বা দল বা বৃতি, তার সংখ্যাগুলি ইররেগুলারই মেনটেন হচ্ছে, মানে সংখ্যা কোনো দিকে বেশি কোনো দিকে কম। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অর্কিড, সর্বজয়া ইত্যাদি ফুল। এবার এই ফুলের যে স্ট্রাকচারগুলি বা স্তবকগুলি আমরা বলছিলাম, সেই স্তবকগুলিকে এটি চার্টের মাধ্যমে আমরা একটা জায়গায় করেছি। কি থাকে? পেডিসেল থাকে, যাকে আমরা পুষ্পবিন্দু বলি। থ্যালামাস থাকে, যাকে আমরা পুষ্পাক্ষ বলি। ফ্লোরাল হোল বা পুষ্পস্তবক, এই তিনটি মেজর পার্টে আমরা ডিভিশন করি। পেডিসেল বা পুষ্পবিন্দুর ক্ষেত্রে এটি ফুলের সরু, সবুজ এবং দণ্ডাকার অংশ, অর্থাৎ আমরা যে পোর্শনটিকে মোটা বলে জানি সেটি হচ্ছে ফুলের পুষ্পবিন্দু, যার উপর ফ্লোরাল হোলটি সাজানো আছে। এবং ফ্লোরাল হোল ও পেডিসেলের মধ্যবর্তী পোর্শনকে বলা হচ্ছে পুষ্পাক্ষ, যেটি একটু স্ফীত ও চওড়া। এই আধারটির ওপরই ফ্লোরাল হোলগুলি সজ্জিত। এখন ফ্লোরাল হোলের দুটি পার্ট, একটি অ্যাক্সেসরি পার্ট এবং একটি রিপ্রোডাক্টিভ পার্ট। অ্যাক্সেসরি পার্ট কোন দুটিকে বলছে? বৃতি এবং দলমণ্ডলকে বলা হচ্ছে। আর রিপ্রোডাক্টিভ পার্টকে বলা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামকে। তাহলে আমরা চলে যাই বৃতির ক্ষেত্রে। বৃতি কি অ্যাকচুয়ালি? বৃতি সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে ফুলের। এর বর্ণ সাধারণত সবুজ হয়। এটি কোনো কোনো সময় সালোক সংশ্লেষ উদ্ভিদকে সাহায্য করে এবং এটির 5টি বৃত্তাংশ দ্বারা যুক্ত। এই 5টি বৃত্তাংশ থেকে কম বৃত্তাংশ তার থাকতে পারে। সাধারণত আমরা জবা ফুলের ক্ষেত্রে যদি উদাহরণ দেখি, 5টি বৃত্তাংশই দেখতে পাবো। এই বৃত্তাংশগুলি যখন পরস্পর যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্যামোপেটালাস বা যুক্তদল, যুক্তবৃতি। যুক্তদল তো দলমণ্ডলকে বলা হবে। আর যখন এই বৃতির যে বৃত্তাংশগুলি বিযুক্ত থাকে বা মুক্ত থাকে তখন তাকে বলা হয় পলিপেটালাস। এখন এই বৃতির
অনেক সময় দেখতে পাওয়া যায় তার নিচে আরও ছোট ছোট কিছু সরু সবুজ পোর্শন থাকে, যাকে আমরা উপবৃতি বা এপিক্যালেক্সও বলে থাকি। জবা ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যাই হোক, নেক্সট হচ্ছে দলমণ্ডল, যেটির জন্য ফুলের প্রতি আমরা বেশি আকৃষ্ট হই, যার রং বিভিন্ন ধরনের হয়, যার গন্ধও থাকে। পতঙ্গ এবং আমরা প্রত্যেকেই এই রং এবং গন্ধের জন্য আকৃষ্ট হই। তাহলে দলমণ্ডলের মেন কাজ পতঙ্গকে আকৃষ্ট করে পলিনেশন ঘটাতে সাহায্য করে, এই জন্যই তাদেরকে সাহায্যকারী স্তবক বলা হচ্ছে। বৃতির কাজ ছিল সে ফুলকে আবরণে ঢেকে রেখেছে, যখন কুড়ি অবস্থায় থাকছে সাহায্য করছে। আর দলমণ্ডলের কাজ হচ্ছে সে যখন ফুলে পরিণত হচ্ছে, মানে ফুল কি মেলে ধরছে, যখন তার পাপড়ি মেলে ধরা বলে, সেই পাপড়ি মেলে ধরছে, সেই সময় ফুল পতঙ্গদের আকৃষ্ট করে পলিনেশন ঘটাতে সাহায্য করছে। এখন এই দলমণ্ডলের দলাংশগুলি যখন যুক্ত থাকে তাকে যুক্ত দল বা গ্যামোসেফালাস, গ্যামোপেটালাস বলে। আর যখন মুক্ত থাকে তখন তাকে বলে পলিপেটালাস। একটু কারেকশনের দরকার আছে, আমি যুক্ত বৃতিকে বলে ফেলেছিলাম গ্যামোপেটালাস। যুক্ত বৃতিকে বলা হচ্ছে গ্যামোসেপালাস, বা মুক্ত বৃতিকে বলা হচ্ছে পলিসেপালাস। দলের ক্ষেত্রে গ্যামোপেটালাস এবং পলিপেটালাস। এরপরে যে স্তবক সেটি হচ্ছে আমাদের অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম স্তবকটি অর্থাৎ পুংকেশর চক্র স্তবকটি পুংদণ্ড পরাগধানী নিয়ে গঠিত। পুংদণ্ড ওপরে যে পরাগধানী থাকে, ম্যাচিওর হয়ে যায় যখন, পরাগধানীর মধ্যে অনেক রেণু বা পোলেন থাকে, সেই পোলেনগুলো আউটবাস্ট হয় পলিনেশন করানোর জন্য। আর পিস্টিলের ক্ষেত্রে বা গর্ভাশয় চক্রের ক্ষেত্রে তিনটি ভাগে ভাগ: ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং ডিম্বাশয়। এখন স্ট্যামেনের কোহেশনের উপর বেস করে আমরা 5টি ভাগে ভাগ করেছি ফুলকে। প্রথমটি কি? মোনাডেলফাস বা ডেলফাসও বলা হয়। এক্ষেত্রে বলা হচ্ছে স্ট্যামেন পরস্পর যুক্ত এবং একটি ফিলামেন্ট তৈরি করে, যা জবা ফুল, অপরাজিতা ফুল, এবং কার্পাসের ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অপরাজিতা দেখতে পাওয়া যায় হচ্ছে ডাইডেলফাস। মোনাডেলফাস ক্ষেত্রে ঠিক যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে পরস্পর যুক্ত হয়ে একটি ফিলামেন্ট তৈরি করেছে। এই ধরনের বিন্যাসকে বলা হচ্ছে মোনাডেলফাস বা আডেলফাস। ডাইডেলফাসের ক্ষেত্রে যখন 10টি পুংকেশর চক্র থাকবে, তার মধ্যে 9 পুংকেশর একসঙ্গে আবদ্ধ হয়ে
বা গুচ্ছ হয়ে সে বান্ডিল তৈরি করবে, একটি সিঙ্গেল থাকবে অথবা 5+5 অ্যারেঞ্জমেন্টে থাকবে, অর্থাৎ 5টা এবং 5টা যুক্ত হয়ে এই বান্ডিলটি তৈরি করবে। এর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে বক, অপরাজিতা, মটর। পলিডেলফাস, এক্ষেত্রে যখন পুংকেশরগুলি তার পুংদণ্ড যুক্ত হয়ে যাওয়ার ফলে দুইয়ের বেশি গুচ্ছ গঠন করে। আমরা এতক্ষণ ধরে মোনোডেলফাসে একটি বান্ডিল দেখেছি, ডাইডেলফাসে দুটি বান্ডিল দেখেছি, কিন্তু পলিডেলফাসে দুটির থেকে বেশি, যেমন লেবু, শিমুল ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দুইয়ের বেশি অর্থাৎ দেখা যাচ্ছে যে চারটি, এখানে যে পাঁচটি বান্ডিল গঠন করেছে পুংকেশর চক্রগুলি। এরপরের ভাগটিকে বলা হচ্ছে সিনজেনেসিয়াস পুংকেশর। এক্ষেত্রে পরাগধানীগুলি পরস্পর যুক্ত, কিন্তু পুংদণ্ডগুলি মুক্ত, যেমন সূর্যমুখী ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে পঞ্চমটি হচ্ছে সাইনঅ্যান্ড্রাস। সাইনঅ্যান্ড্রাসের ক্ষেত্রে পুংকেশর ও পরাগধানী উভয় পরস্পর যুক্ত থাকে, তাকে যুক্ত পুংকেশর বা সাইনঅ্যান্ড্রাস পুংকেশর বলে কুমড়োর ক্ষেত্রে, অর্থাৎ পরাগধানী এবং পুংদণ্ড দুটি পরস্পর যুক্ত হয়ে গেছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে বলছে স্ট্যামেন বেসড অন লেন্থ, অর্থাৎ পুংকেশর চক্রের দৈর্ঘ্যের ওপর বিন্যাস করে বা ভিত্তি করে এই বিন্যাসটি করা হয়েছে। প্রথমটা বলা হচ্ছে দীর্ঘোদ্বয়ী বা ডিডাইনেমাস, যেখানে বলা হচ্ছে চারটি পুংকেশরের মধ্যে যখন দুটি বড় ও দুটি ছোট হয় তাকে দীর্ঘোদ্বয়ী বলা হয়। রক্তোদ্দনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপরের ভাগটি হচ্ছে দীর্ঘ চতুষ্টয়ী বা টেট্রাডাইনেমাস পুংকেশর। এক্ষেত্রে 6টি পুংকেশরের মধ্যে 4টি বড় এবং 2টি ছোট, একে বলা হচ্ছে দীর্ঘ চতুষ্টয়ী। উদাহরণ সরিষা। এরপর একটি পুংকেশর চক্র বিশেষ বা মডিফাইড বলা যেতে পারে দেখতে পাওয়া যায় কচুর ক্ষেত্রে, যেখানে পুংকেশরের পরাগধানী বা পরাগরেণু সৃষ্টি হয় না বলে একে বন্ধা পুংকেশর বলা হচ্ছে। এবং কচু ফুলের পুংকেশরটি পুংদণ্ডবিহীন। এরপরে পিস্টিলের ভাগও করা হয়েছে। পিস্টিলের ভাগ তার গর্ভপত্যের উপর নির্ভর করে করা হয়। সেই গর্ভপত্যের উপর ভাগ করে দুটি টাইপ, মেন টাইপ, একটি হচ্ছে সিম্পল আর একটি হচ্ছে কম্পাউন্ড ভাগ করা হয়েছে। সিম্পলের মধ্যে মোনোকার্পিলারি এবং পলিকার্পিলারি গাইনোসিয়াম দেখতে পাই। মোনোকার্পিলারি তার মানে একটি গর্ভপত্র দেখতে পাওয়া যায়, আর পলিকার্পিলারির ক্ষেত্রে অনেকগুলি গর্ভপত্র দেখতে পাওয়া যায়। এখন এই পলিকার্পিলারিকে মধ্যে যে ভাগগুলো আছে, বাইকার্পিলারি, টাইকার্পিলারি, এই ভাগগুলি আমাদের ক্লাস 12-এর বইতে আলাদা করা থাকলেও এগুলি প্রত্যেকটি পলিকার্পিলারি আন্ডারে পড়ে। কম্পাউন্ডের ভাগে আসছে অ্যাপোকার্পাস এবং সিনকার্পাস। অ্যাপোকার্পাসের ক্ষেত্রে
যখন গর্ভবর্তগুলি পরস্পর মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। চাঁপা ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিনকার্পাস ফুলের যখন গর্ভবর্তগুলি সংলগ্ন অবস্থায় থাকে তখন সেটিকে বলা হচ্ছে সিনকার্পাস। এরপরে আমরা চলে যাব যে উদ্ভিদের ডিম্বক তার ভাগের ক্ষেত্রে। ডিম্বকের যে ভাগগুলির কথা এখানে বলা হয়েছে তার মধ্যে আসছে অ্যানাট্রোপাস, অর্থোট্রোপাস, অ্যাম্ফিট্রোপাস, ক্যামেলোট্রোপাস, হেমিট্রোপাস, সার্সিনোট্রোপাস। অর্থোট্রোপাস বা ঊর্ধ্বমুখ এই ধরনের নামের ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ডিম্বক রন্ধ্রটি ওপরের দিকে অর্থাৎ ডিম্বক নাভির বিপরীত দিকে থাকে। এই পোর্শনটিকে ডিম্বক নাভি যদি বলা হয়, এই পোর্শনটিকে ডিম্বক নাভি বলা হচ্ছে, অর্থাৎ মাইক্রোপ্রোফাইল বা ডিম্বক রন্ধ্র ঠিক উল্টো দিকে। কিন্তু এই ডিম্বক বৃন্দ, ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্র সব একই সরলরেখায় অবস্থান করছে। দ্বিতীয় ভাগটির ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানাট্রোপাস বা অধোমুখ। এরকম ডিম্বকটি ঠিক উল্টানো প্রকৃতির। ডিম্বক রন্ধ্র নিচে দিকে এবং ডিম্বক মূল ওপরের দিকে থাকে। দেখা যাচ্ছে ডিম্বক রন্ধ্রটি নিচের দিকে এবং ডিম্বক রন্ধ্রটি নিচের দিকে এবং ডিম্বক মূলটি ওপরের দিকে। এরপরের ভাগটি হচ্ছে অ্যাম্ফিট্রোপাস বা পার্শ্বমুখ। এক্ষেত্রে ডিম্বকটি ডিম্বক বৃন্তের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। ডিম্বক মূল ও ডিম্বক রন্ধ্র ডিম্বক বৃন্তের দুই বিপরীত পাশে একই সরলরেখায় অবস্থান করে। আফিংয়ের ক্ষেত্রে, পালিকের ক্ষেত্রে এ ধরনের ডিম্বক দেখতে পাওয়া যায়। অর্থোট্রোপাসের উদাহরণ হচ্ছে গোলমরিচ, পানমরিচ। আর অধোমুখ বা অ্যানাট্রোপাসের উদাহরণ হচ্ছে মটর, ছোলা। এরপরের ভাগটি হচ্ছে ক্যামাইলোট্রোপাস বা বক্রমুখী। এক্ষেত্রে ডিম্বকটি এমন বাঁকা হয় যাতে ডিম্বক রন্ধ্রটি ডিম্বক নাভির পাশে অবস্থান করে। ডিম্বক বৃন্তের এক পাশ থাকে ডিম্বক রন্ধ্র এবং অপর পাশে থাকে ডিম্বক মূল। কালকাসুন্দা সরিষার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক পাশে ডিম্বক রন্ধ্র, এক পাশে ডিম্বক মূল। তারপরে ভাগটি হচ্ছে হেমিঅ্যানাট্রোপাস। হেমিঅ্যানাট্রোপাসের ক্ষেত্রে বলছে ডিম্বকটি এমনভাবে থেকে যায় যে ভ্রূণস্থলীটি অশ্বক্ষুর আকৃতি ধারণ করে। এক্ষেত্রে ডিম্বক রন্ধ্র ও ডিম্বক মূল ডিম্বক বৃন্তের বিপরীত প্রান্তে অবস্থান করে। ছোট কুট পিঙ্কের ক্ষেত্রে এ ধরনের ডিম্বক দেখতে পাওয়া যায়, ঠিক অশ্বক্ষুর আকৃতির মতো দেখতে, এবং ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল বিপরীত পাশে অবস্থান করছে। তারপরে ভাগটি হচ্ছে সার্সিনোট্রোপাস। এক্ষেত্রে অতি দীর্ঘ ডিম্বক নাভি
ডিম্বক বিন্দু ছাড়াই সম্পূর্ণ ডিম্বককে বেষ্টন করে থাকে, উদাহরণ ক্যাকটাসের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে এই পোর্শনটি হচ্ছে ডিম্বক বৃন্ত। মডিফিকেশন হয়ে দেখা যাচ্ছে যে এই ডিম্বক বিন্দুটি ডিম্বক মূলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যখন দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে ডিম্বক বৃন্ত, ডিম্বক বৃন্তের একদম কাছে ক্লোজ, এক্ষেত্রে ডিম্বক বৃন্তটি থেকে ডিম্বক মূলটি অনেকটি দূরে পৌঁছে গেছে এবং ডিম্বক বিন্দু এবং ডিম্বক মূলের সঙ্গে যোগাযোগটা অনেকটা কম। উদাহরণ হচ্ছে ক্যাকটাস। এরপরে আমরা আসি পরাগযোগ বা পরাগায়নের কথায়। পরাগযোগ বা পলিনেশন না হলে পরে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হয় না। তা পরাগযোগ কাকে বলে? একদম সিম্পল সংজ্ঞা, যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগধানী থেকে পরাগরেণু এক ফুলে বা এক প্রজাতির অন্য ফুলে গর্ভত্বের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলা হয়। অর্থাৎ কোনো একটি উদ্ভিদের মেল এবং ফিমেল ফ্লাওয়ার রয়েছে, অথবা বোথ একই ফ্লাওয়ার রয়েছে, মানে মেল ফিমেল ফ্লাওয়ার একসঙ্গে, উভলিঙ্গ ফুল। এই ক্ষেত্রে যখন পরাগধানী হতে পরাগ রেণু আমার সেই ফুলেরই গর্ভমুণ্ডে পাতিত হবে, বা যখন মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা থাকবে, সেই ক্ষেত্রে মেল ফ্লাওয়ারের পরাগরেণু সেই গাছেরই ফিমেল ফ্লাওয়ারের গর্ভমুণ্ডে পাতিত হবে, অথবা সেই প্রজাতির অন্য একটি গাছে পাতিত হবে। অর্থাৎ মেল গাছ ফিমেল গাছ আলাদা, মেল গাছের পরাগরেণুটি গিয়ে পড়বে হচ্ছে ফিমেল গাছের মাথায়, গর্ভমুণ্ডের মাথায়। সেক্ষেত্রে বলা হবে পরাগযোগ ঘটেছে বা পলিনেশন হয়েছে। এখন এই পরাগযোগ বা পলিনেশনের দুটি ভাগ মেন, একটি সেলফ পলিনেশন, একটি ক্রস পলিনেশন। অর্থাৎ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগের দুটি ভাগ, অটোগ্যামি এবং জেনেটোগ্যামি। ক্রস পলিনেশনেরও দুটি ভাগ, একটি হচ্ছে বেসড অন প্ল্যান্ট অ্যালোগ্যামি বা জেনোগ্যামি, আর বেসড অন ফ্যাক্টর অ্যানিওফাইলি, হাইড্রোফাইলি, জুফাইলি। অর্থাৎ এই অ্যানিওফাইলি, হাইড্রোফাইলি বা জুফাইলি এগুলি হচ্ছে কোনো কিছুর দ্বারা পরাগ সংযোগ ঘটছে। তো অটোগ্যামি কাকে বলে? পরাগ মিলন যখন একই ফুলের মধ্যে ঘটে, অর্থাৎ একটি ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডেই পাতিত হয়, তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি। ইহা তিন প্রকারে ঘটতে পারে: হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি, কুড়ি পরাগযোগ। হোমোগ্যামির ক্ষেত্রে বলা হচ্ছে গর্ভদণ্ডটি বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ড যখন পরিপক্ক পরাগধানীর সংলগ্ন হয় তখন পরাগযোগ ঘটে। উদাহরণ নয়নতারা, সন্ধ্যামালতী। ক্লিস্টোগ্যামি, ফুলগুলি বদ্ধ প্রকৃতির হওয়ায় পরাগধানী বিদীর্ণ হলে
পরাগরেণু স্বাভাবিকভাবেই গর্ভমুণ্ডে পড়ে যায়। উদাহরণে দোপাটি, কানশিরা প্রভৃতি উদ্ভিদ। কুড়ি পরাগযোগের ক্ষেত্রে এক্ষেত্রে ফুলের কুড়ি অবস্থায় থাকাকালীন পরাগরেণু গর্ভমুণ্ডে পাতিত হয় এবং পরাগযোগ হয়। এক্ষেত্রে কুড়ি ফোটার আগেই পুংকেশর ও গর্ভকেশর পরিণত হয়। উদাহরণ হচ্ছে মূলো। জেনেটোগ্যামি কাকে বলে? এরকম পরাগযোগ একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে, যেমন কলা। এরপরে আমরা চলে যাব ক্রস পলিনেশনের যে ভাগ, অর্থাৎ অ্যালোগ্যামি আর জেনোগ্যামি যাকে বলছি তার সংজ্ঞায়। আচ্ছা, ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ কাকে বলে? যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে পাতিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলে। স্বপরাগযোগের ক্ষেত্রে একটি গাছের মধ্যেই দেখা দিচ্ছে যে একটি গাছের ফুলের মধ্যে বা একটি গাছের কুড়ির মধ্যে। ইতর পরাগযোগের ক্ষেত্রে একটি ফুল যেটি অন্য একটি গাছে আছে, অর্থাৎ মেল এবং ফিমেল ফ্লাওয়ার ডিফারেন্ট প্ল্যান্টে বিলং করছে কিন্তু প্রজাতি এক, সেই সময় মেল গাছের পরাগরেণুটি ফিমেল গাছে পাতিত হওয়াকে বলা হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ইতর পরাগযোগের যে অ্যালোগ্যামি বা জেনোগ্যামির বেসড অন প্ল্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে, সেক্ষেত্রে একটি উদ্ভিদের পরাগরেণু অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে পাতিত হওয়াকে বলা হচ্ছে, যেমন ভুট্টা, পেঁপে ইত্যাদি। এরপরে আমরা যে ভাগগুলি নিয়ে কথা বলছিলাম, যেখানে আদার্স ফ্যাক্টর কাজ করে পরাগ সংযোগের জন্য, যার প্রথমটি হচ্ছে বায়ুপরাগী। এই বায়ুপরাগী বা বায়ুর দ্বারা পরাগ সংযোগ হওয়ার কারণ হচ্ছে, বা এক কথা আমরা ইতর পরাগযোগ হওয়ার কারণ হিসেবেই ধরতে পারি যে ফুলগুলি সাধারণত গন্ধবর্ণ যুক্ত হয়, কিন্তু বায়ুপরাগী এবং জলপরাগীর ক্ষেত্রে এই গন্ধবর্ণের কোনো রকম বিশেষত দেখা যায় না। অর্থাৎ আমরা ন্যাচারালি যে সেন্টেড ফ্লাওয়ারগুলো দেখি তারা এন্টোমোফাইলির আন্ডারে পড়ে বা জুফাইলির আন্ডারে পড়ে বলতে পারা যায়। এন্টোমোফাইলি জুফাইলির আন্ডারে একটি ভাগ। ফুলের গন্ধ এবং বর্ণ যদি পতঙ্গদের আকৃষ্ট না করে তখন ফুলের পরাগ সংযোগের জন্য দুটি উপায় অবলম্বন করে। একটি হচ্ছে বায়ুপরাগী, অর্থাৎ আমরা দেখতে পাবো যে ধান, গম এই জাতীয় উদ্ভিদের পরপর 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 অনেকগুলি গাছ, এবং রীতিমতো হাওয়া দিলে তারা দুলতে থাকে। যখন এই ফুলগুলির মানে গাছের ফুলগুলি ম্যাচিওর্ড হয়ে যায়, তাই পরাগ সংযোগের সময় এসে যায়, তখন এই হাওয়ার দ্বারাই পরাগধানী থেকে পরাগরেণু
গর্ভমুণ্ডে গিয়ে পাতিত হয়। এবং আরও একটি জিনিস দেখতে পাবো, বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে সাধারণত পরাগ রেণুগুলি হালকা হয়, ফ্লেশি হয়, যাতে এয়ারে ভেসে থাকতে পারে। জল পরাগীর ক্ষেত্রেও তাই। বায়ু পরাগীর ক্ষেত্রে উদাহরণ আমরা পেলাম ধান, গম। জল পরাগীর ক্ষেত্রে আমরা পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি ইত্যাদি উদ্ভিদকে দেখি। এবং এরপর একটি মোস্ট ইন্টারেস্টিং, যেটি হচ্ছে জুফাইলি। কারণ কি? জুফাইলির ক্ষেত্রে ফুলের বর্ণ এবং গন্ধ দুটোই বর্তমান, এবং এই বর্ণগন্ধে আকৃষ্ট হয়ে ইনসেক্ট দ্বারা তারা পলিনেটেড হয়, বার্ড দ্বারা পলিনেটেড হয়, ব্যাট দ্বারা পলিনেটেড হয়, বা স্নেল দ্বারা পলিনেটেড হয়। এবং এছাড়াও প্রজাপতি বা মথ বা পিপিলিকা প্রভৃতির দ্বারা তারা পলিনেটেড হয়। জুফাইলির ক্ষেত্রে উদাহরণ অনেকই আমরা দেখতে পাবো, যে সকল ফুলের কালার এবং গন্ধ, অর্থাৎ বর্ণ এবং গন্ধ আমাদের আকৃষ্ট করে, পতঙ্গদেরও আকৃষ্ট করে এবং পাখিদেরও আকৃষ্ট করে। যত প্রকারের কালারফুল বেশিরভাগই এই ধরনের জুফাইলি বা তার বিভিন্ন প্রকার যে ভাগ আছে সেই ধরনের ভাগগুলির দ্বারা পলিনেশন ঘটাতে সম্ভব। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট ইতর পরাগযোগের কিছু অভিযোজন আছে, যেমন তার মধ্যে একলিঙ্গতা বা ডাইক্লিনি পড়ে। কি এটি? না, যখন ফুলের পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাকে একলিঙ্গ ফুল বলে। একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগ অবিসম্ভাবী, অর্থাৎ ডাইক্লিনির ক্ষেত্রে ইতর পরাগযোগ হবেই। উদাহরণ কুমড়ো, লাউ, পটল ইত্যাদির ক্ষেত্রে। পরের ভাগটি হচ্ছে ডাইকোগ্যামি। কখনো কখনো উভলিঙ্গ ফুল বা স্ত্রীস্তবক একই সময় পরিণত হয় না, ফলে ইতর পরাগযোগ ঘটে। এটির আবার দুটি ভাগ, পরিণতি বা পোটান্ড্রে, যখন পুংস্তবক গর্ভবতীর পূর্বেই পরিণত হয়ে যায়, জবা, রক্তন ইত্যাদির ক্ষেত্রে। বা স্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি, যখন গর্ভবত্ত পুংকেশরের পূর্বেই পরিণত হয়, যেমন চাপা, রজনীগন্ধা ইত্যাদির ক্ষেত্রে। এই পরে যে ভাগটি আসছে সেটি হলো হার্কোগ্যামি। হার্কোগ্যামির ক্ষেত্রে সঙ্গম বিরোধী বলা হয় একে। যখন উভলিঙ্গ ফুলের পুংকেশর ও গর্ভকেশর একই সঙ্গে পরিণত হলেও পরাগযোগের জন্য তাদের গঠনগত বৈশিষ্ট্যের দ্বারা তারা পরাগ সংযোগ করতে পারে না, তখন তাকে বলা হচ্ছে সসঙ্গম বিরোধী বা হার্কোগ্যামি। উদাহরণ হচ্ছে ঘেঁটু, আকন্দ। তারপরে হচ্ছে হেটেরোমরফিজম, অর্থাৎ অসমরূপতা। অনেক উভলিঙ্গ ফুলের
পুংকেশর ও গর্ভকেশর অসম দৈর্ঘ্যের হলে স্বপরাগযোগ সম্ভব হয় না। কিছু ফুলে গর্ভদণ্ড ছোট এবং পুংদণ্ডটি লম্বা হয়, আবার অন্যান্য ফুলের ক্ষেত্রে গর্ভদণ্ডটি লম্বা কিন্তু পুংকেশর ছোট হয়। এই কারণবশত স্বপরাগযোগ সম্ভব নয়, যেমন পানমরিচ, আমরোল ইত্যাদির ক্ষেত্রে। এরপরে আসছে স্ববন্ধত্ব বা সেলফ স্টেরিলিটি। এক্ষেত্রে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, সেই অবস্থাকে স্ববন্ধত্ব বলে। যেমন চা, রাসনা